আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার সূত্র কীভাবে বের করে সেগুলো জেনেছি, আরও উদাহরণ নেব আমরা পরে। তা আমরা একটা বিষয় শিখেছি যে একটা রাসায়নিক বিক্রিয়ার যে হার সূত্র, সেই হার সূত্র কিন্তু কখনোই ভরক্রিয়া সূত্র থেকে লেখা যাবে না। আমাদেরকে হার সূত্রটা লিখতেই হবে, সবসময় লিখতে হবে বিক্রিয়ার যেটা পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে হার সূত্র আসছে সেইটার সাপেক্ষে। যেমন ধরো, আমি একটা বিক্রিয়া তোমাদের লিখেছিলাম এরকম, 2N2O5 থেকে 4NO2 প্লাস O2। তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে আমরা এরকম লিখতে পেরেছিলাম যে বিক্রিয়া হার ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ N2O5 তার স্কোয়ার। তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে, বা এটাকে তুমি যদি বিক্রিয়া হারকে আর দিয়ে প্রকাশ করো, ভ্যারিজাস চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক কে বসালে ইন্টু N2O5 এর স্কোয়ার, এটা ভরক্রিয়া সূত্র অনুসারে। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে বিক্রিয়া হার পাওয়া যাচ্ছে কনসেন্ট্রেশন অফ N2O5, এরকম যে N2O5 এর এখানে গাঢ়ত্বের এক ঘাত থাকছে। তার মানে আমরা বিক্রিয়া হার যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে বলবো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5। তাহলে এইটাকে কিন্তু আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে যে বিক্রিয়া হার লিখলাম, এইটাকে বাস্তব ক্ষেত্রে হার সূত্র বলা হবে না। হার সূত্র বলবো সবসময় পরীক্ষালব্ধ মান অনুসারে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিক্রিয়ার হার সূত্র যেটা পেলাম, এখানে বিক্রিয়কের গাঢ়ত্বের যে ঘাতে উন্নীত পদ দেখছো, কিছু নাই মানে এক আছে। এই বিক্রিয়কের ঘাতে উন্নীত পদগুলোর যে সমষ্টি, সেই সমষ্টিটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার ক্রম বা অর্ডার সেটা হচ্ছে 1। কখনোই আমরা 2 বলবো না বিক্রিয়ার ক্রমকে, কারণ এই 2টা এসেছিল ভরক্রিয়া সূত্র অনুসারে, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে এসছে 1। তার জন্য আমরা বিক্রিয়াটার ক্রম বা অর্ডার সবসময় পরীক্ষালব্ধ ফলাফল থেকে যেহেতু আসছি, তার জন্য বলছি 1, কখনোই 2 বলা যাচ্ছে না। আরও উদাহরণ দেখো, তারপর আমরা ক্রমের একটা সংজ্ঞায় আসতে পারবো। ধরো আর একটা বিক্রিয়া আমরা লিখছি এরকম, 2NO প্লাস 2H2O, সেখান থেকে N2 প্লাস 2H2O। তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে আমরা আর সমান বলবো কি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ NO স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 এর স্কোয়ার। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাওয়া যায় R ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ NO স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ H2। তাহলে এইটাকে আমরা এর হার সূত্র বলবো না, এটাকে হার সূত্র বলবো। তাহলে হার সূত্র সবসময় পরীক্ষামূলক ফলাফল থেকে আসে, তার জন্য এগুলো তোমরা কোনো বিক্রিয়ার যে হার, তোমার এই যে হার সমীকরণ, সেটা মুখস্থ করার দরকার নাই, পরীক্ষায় ওরকমভাবে প্রশ্ন আসে না। কিন্তু কেন এইটা নয় কেন সেটা মাথায় রাখতে হবে তোমাদের বিষয়টা, যে এটা কিন্তু ভরক্রিয়া সূত্র অনুসারে এসছে, সেটা বাস্তব ক্ষেত্রে নয়। আমাদের সবসময় বাস্তব যে বিষয়টা সেটা পরীক্ষামূলকভাবে আসতে হয়, তার জন্য এইটাকে আমরা হার সূত্র বলছি, এটাকে বলছি না। এবার যে বিক্রিয়ার যেটা হার সূত্র, তোমাদের বইও দেখবো অনেক ছক করা আছে,
সেগুলো সবসময় মাথায় রাখবে যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে এসেছে। তার জন্য যদি কারো হারসূত্র মনেই রাখতে হয় তাহলে কিন্তু সেটা মুখস্থ করতে হবে, কারণ তোমাদের এই ভরক্রিয়া সূত্র অনুসারে ইকুয়েশন থেকে কখনোই সেটাকে আমরা বিক্রিয়ার হারসূত্র বলবো না। এবার দেখো, আমি যদি এই বিক্রিয়াটার ক্রম বলি, বিক্রিয়ার যদি আমি ক্রম বলি, তাহলে দেখো এইখানে এনোর ঘাত হচ্ছে 2 আর H2 ঘাত হচ্ছে 1, তাহলে বিক্রিয়ার ক্রম বলবো 2 + 1 মানে 3। তাহলে বিক্রিয়ার ক্রম বলতে আমরা বুঝছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে পরীক্ষালব্ধ হারসূত্র, সেই হারসূত্রানুসারে বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের ঘাতে উন্নীত পদগুলোর সমষ্টি বা যোগফল, তাকেই বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম বা অর্ডার। তাহলে আমরা ক্রম তার একটা সংজ্ঞা আমরা পেয়ে যাচ্ছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে প্রাপ্ত বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বের ঘাতে উন্নীত পদের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বা অর্ডার বলা হয়। ঘাতে উন্নীত পদগুলোর যে সমষ্টি, সেই সমষ্টিটাকে বিক্রিয়ার ক্রম বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি সামগ্রিক ক্রম বলে তাহলে আমি যোগ করে দিলাম, তাহলে এই যে 3 এটাকে বলা হবে বিক্রিয়ার সামগ্রিক ক্রম। কিন্তু তোমাকে যদি বলা হয় NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, তাহলে আমরা বলবো কি 2, কারণ NO গাঢ়ত্বের ঘাত হচ্ছে এখানে 2, তাহলে NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলবো 2। বা যদি বলে H2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, তাহলে বলবো 1। হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আমরা বলবো 1। বুঝতে পেরেছ? তাহলে NO এর সাপেক্ষে 2, আবার হাইড্রোজেনের সাপেক্ষে হচ্ছে 1। তাহলে বিক্রিয়ার ক্রমটা আমরা সবসময় একটার রেসপেক্টেও ক্যালকুলেট করতে পারি, আবার সামগ্রিকভাবে বিক্রিয়ার ক্রমকেও আমরা ক্যালকুলেট করতে পারছি। আবার দেখো, আর একটা বিক্রিয়া আমি লিখছি এরকম, CH3CHO, সেখান থেকে দেখা যায় CH4 + CO হয়, CH4 + CO। তাহলে আমরা ভরক্রিয়া সূত্রানুসারে R সমান লিখতে পারি K × CH3CHO, আর পরীক্ষালব্ধ সমীকরণ অনুসারে R সমান আমরা লিখব K × CH3CHO টু দি পাওয়ার 3/2। তাহলে এইটা এর হারসূত্র বলবো না, এটাকে হারসূত্র বলবো, এটাকে হারসূত্র বলবো না, এটাকে হারসূত্র বলবো। তাহলে আমরা বিক্রিয়ার সামগ্রিক ক্রম এটা যেমন বলবো 3/2, একই রকমভাবে CH3CHO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এটাকেও আমরা বলবো 3/2, কারণ এখানে একটাই বিক্রিয়ক আছে। তাহলে সামগ্রিক ক্রম সবসময় বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের পরীক্ষালব্ধ সমীকরণ অনুসারে গাঢ়ত্বের ঘাতে উন্নীত পদের সমষ্টি হতে হবে।
তাহলে এখানটায় যেহেতু একটাই বিক্রিয়ক আছে তার জন্য ওটার সাপেক্ষেই আমরা 3-2 লিখছি। আবার এটার একটাই যেহেতু বিক্রিয়ক তার জন্য ওর সাপেক্ষে যখন আমরা বিক্রিয়ার ক্রম লিখছি সেটাও কিন্তু তোমার ওই 3-2 আসছে। তাহলে এক একটা বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আর সামগ্রিক ক্রম এটা কিন্তু আলাদা, কিন্তু যদি একটাই বিক্রিয়ক থাকে তখন বিক্রিয়ার ক্রম এবং এক একটা উপাদানের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এটা একই হবে। দেখো আরও উদাহরণ বলি, উদাহরণগুলো ভালো করে বুঝতে হবে, তাহলেই অঙ্কও পারবে, সবই পারবে। আবার একটা উদাহরণ বলি, ধরো এরকম একটা বিক্রিয়া লিখলাম CHCl3 প্লাস Cl2, সেখান থেকে আসছে CCl4 প্লাস HCl। এবার পরীক্ষা লব্ধ হার সূত্র আমরা লিখছি, আর ভরক্রিয়া বারবার বলছি না, তোমরা বুঝতে পেরেছো যে ভরক্রিয়াটা দিয়ে কিন্তু আসলে লেখা যাবে না। তাহলে হার সূত্র আর সমান আমরা বলছি K ইন্টু CHCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 টু দি পাওয়ার হাফ। তাহলে বিক্রিয়ার যদি আমি সামগ্রিক ক্রম বলি, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম যদি আমরা বলি তাহলে এর পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। আবার যদি বলি CHCl3 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম তাহলে বলবো 1। আবার যদি বলি ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম তাহলে বলবো 1/2। তাহলে কোনো উপাদানের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলা যায়, আবার সামগ্রিক বিক্রিয়ার ক্রমও বলা যায়। তাহলে কোনো উপাদানের সাপেক্ষে বললে এক একটার যত পাওয়ার থাকছে সেটা দিয়ে বলবো, আর যদি সামগ্রিক বলতে হয় তাহলে ওই পাওয়ারগুলো সব যোগ করে নিয়ে আমরা বিক্রিয়ার সামগ্রিক ক্রম বলতে পারি। এবার দেখো বিক্রিয়ার ক্রম আমরা শিখলাম, এবার আমরা একটু আলোচনা করব বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে। ধরো এরকম একটা বিক্রিয়া আমি লিখলাম A of A, B of B, C of C, D of D। আর পরীক্ষালব্ধ ফলাফল থেকে হার সূত্র আমরা এরকম পেলাম R ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার বিটা। মানে ভরক্রিয়া হলে A টু দি পাওয়ার এই এ চলে আসতো, B টু দি পাওয়ার এই বি চলে আসতো, কিন্তু যেহেতু ফলাফল হার সূত্র আমরা কোথা থেকে লিখছি, পরীক্ষালব্ধ ফলাফল থেকে, তার জন্য বলছি কি R ভ্যারিজাস A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা। এখন এই ভ্যারিজাস চিহ্নটা ওঠালে আমরা পাচ্ছি K ইন্টু A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা। এখন আমরা যদি K এর সংজ্ঞা নির্ধারণ করতে চাই, K এর সংজ্ঞা, তাহলে কিভাবে সংজ্ঞাটায় আসা যাবে লক্ষ্য করো। যদি কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B সমান যদি 1 হয়ে যায়, তাহলে R সমান আমরা লিখব K ইন্টু 1 টু দি পাওয়ার আলফা 1 টু দি পাওয়ার বিটা। দ্যাট মিন্স R ইজ ইকুয়াল টু লেখা যাবে K। তাহলে 1-এর আলফা মানেও 1, 1-এর বিটা মানেও 1, 1-এর যাই পাওয়ার থাকুক একই হবে। তাহলে আমরা হার ধ্রুবক বলতে কি বুঝবো, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব
1 একক হয় বা একক গাঢ়ত্বের যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকে, তখন বিক্রিয়ার যে হার, সেই হারটাকেই বিক্রিয়ার হার ধ্রুবক বলা হচ্ছে। তাহলে কথাটা ভালো করে বোঝো। তাহলে আমরা সংজ্ঞাটা লিখলে এরকম দাঁড়াচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলি একক গাঢ়ত্বে থাকলে, সেই বিক্রিয়ার বিক্রিয়া হারকে হার ধ্রুবক বলা হয়। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলি একক গাঢ়ত্বে যদি উপস্থিত থাকে, তাহলে সেই বিক্রিয়ার যে বিক্রিয়া হার, সেই হারকেই আমরা হার ধ্রুবক বা কে বলতে পারছি। এটা একটু লক্ষ্য রাখবে। নেক্সট দেখো, আমরা এবার এটা যেটা আলোচনা করব যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে সেটা আমরা একটু আলোচনা করব। দেখো, হার ধ্রুবকের একক। তাহলে আমরা কি পাচ্ছি? বিক্রিয়া হার সমান হার ধ্রুবক ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার n, এরকম লিখলাম। বিক্রিয়ক কনসেন্ট্রেশন সাইন দেওয়াই আছে, বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার n। তাহলে nটা কি নির্দেশ করছে? n হচ্ছে বিক্রিয়ার সামগ্রিক ক্রম, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব সে a থাক b থাক, আমার তো গুণ আছে। তাহলে কি হবে? যদি ধরো কারো এরকম থাকে কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 1 আর কনসেন্ট্রেশন অফ b টু দি পাওয়ার 2, তাহলে আমাদের এটাও গাঢ়ত্ব এটাও গাঢ়ত্ব, তাহলে আমরা লিখব কি? গাঢ়ত্ব টু দি পাওয়ার 1+2 বা গাঢ়ত্ব টু দি পাওয়ার 3, তাই লিখব। তার জন্যই আমরা লিখছি কি বিক্রিয়ার হার সমান k ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার n। তাহলে দেখো, k সমান আমরা লিখতে পারি বিক্রিয়ার হার বাই বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার n। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক k সমান হচ্ছে বিক্রিয়ার হার বাই বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার n। এবার বিক্রিয়ার হার, তার একক কি? তাহলে বিক্রিয়ার হার মানে হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। তোমরা দেখেছো dA বাই dt এরকমভাবে লিখছিলাম। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। তাহলে এই গাঢ়ত্বের পরিবর্তন মানে আমরা লিখতে পারি কি? গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তাহলে
বিক্রিয়া হারের একক, তাহলে গাঢ়ত্বের একক কি? মোল লিটার টু দি পাওয়ার -1। আর সময়ের একক কি? সেকেন্ড, মিনিট, যা ইচ্ছা লিখতে পারো। তাহলে আমাদের এককটা দাঁড়াবে মোল লিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, বিক্রিয়া হারের একক এটা। আর নিচে আছে বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব তার একক, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের একক কি হবে? মোল লিটার ইনভার্স। মোল লিটার ইনভার্স। তাহলে আমরা যদি হার ধ্রুবকের এককে আসি তাহলে কিভাবে লিখবো দেখো জেনারেল টার্মটা। তাহলে হার ধ্রুবকের একক, তাহলে কে এর একক সমান আমরা লিখতে পারি বিক্রিয়া হারের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাকে এরকম রাখবো মোল টু দি পাওয়ার 1 মাইনাস n, দেখো নিচে n আছে, উপরে গেলে -n, লিটার টু দি পাওয়ার এটা -n, তাহলে উপরে গেলে +n -1 সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে হার ধ্রুবকের জেনারেল তোমার ইউনিট, মোল 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা হচ্ছে জেনারেল আমরা টার্ম পাচ্ছি। এবার দেখো বিক্রিয়া বিভিন্ন ক্রমের হতে পারে, বিক্রিয়া বিভিন্ন ক্রমের হতে পারে, যেমন 0 ক্রমের বিক্রিয়া হতে পারে, 1 ক্রমের হতে পারে, 1-এর 2 হতে পারে, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হতে পারে। তা যাই হোক তোমার n এর ভ্যালুটা আলাদা আলাদা হবে। তাহলে আমরা যদি বলি 0 ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, তাহলে আমরা একটা ছক করে ফেলি, সুবিধা হবে। এক ধারে লিখছি বিক্রিয়ার ক্রম, আর এক ধারে লিখছি হার ধ্রুবকের একক। তাহলে বিক্রিয়ার ক্রম 0 যদি হয় তাহলে একক কি আসবে? n এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে হবে মোল লিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। যদি আমরা বলি প্রথম ক্রমের বিক্রিয়া n = তাহলে 1 ফার্স্ট অর্ডার, তাহলে ইউনিটটা কি হবে? মোল টু দি পাওয়ার 1 -1 লিটার টু দি পাওয়ার 1 -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এটাও 0, এটাও 0, এটা শুধু সেকেন্ড ইনভার্স থেকে গেল, তাহলে ইউনিট হয়ে গেল সেকেন্ড টু দি পাওয়ার -1। এরকমভাবে যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয় তাহলে n = 2, তাহলে আমরা লিখব কি মোল টু দি পাওয়ার 1 - 2 মানে -1 লিটার টু দি পাওয়ার 2 - 1 তার মানে শুধু লিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এরকমভাবে আমাদের বিক্রিয়ার ক্রম তুমি যাই নেবে ওই n এর জায়গায় মানটা বসিয়ে দিবে, তাহলেই এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার ধ্রুবকের একক লিখতে হবে। যদি বলি অর্ধক্রমের বিক্রিয়া তাহলে 1-এর 2, তাহলে একক কী হবে? মোল টু দি পাওয়ার 1 - ½ তার মানে মোল টু দি পাওয়ার ½ লিটার টু দি পাওয়ার ½ - 1 তার মানে লিটার টু দি পাওয়ার -½
সেকেন্ড টু দি পাওয়ার -1। এরকমভাবে যদি এটা 3-2 ক্রমের বিক্রিয়া হয় তাহলে এটা কি হবে 1 - 3-2, এটা হয়ে যাবে 3-2 - 1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমার চলে আসবে মোল টু দি পাওয়ার -1/2 লিটার টু দি পাওয়ার +1 সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমরা এই জেনারেল টার্মটা যদি মনে রাখতে পারি তাহলে সেখান থেকে দেখো যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রেই হার ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারছি। আর দেখো আমরা আরেকটা বিষয় বলবো যে বিক্রিয়ার যে হার ধ্রুবক, এই হার ধ্রুবকের কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা একটু আমরা আলোচনা করব। মাথায় রাখবে যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান যত বেশি হবে, হার ধ্রুবকের মান যদি বাড়ে তাহলে দেখা যায় বিক্রিয়াটা কি হয় না, তো বেশি করে সামনের দিকে চলে যায়। অর্থাৎ বিক্রিয়ায় প্রোডাক্টের মান বেশি হবে। হার ধ্রুবকের মান যত বেশি সেই বিক্রিয়ার হারও বেশি হবে। তাহলে এটা একটা আমরা বৈশিষ্ট্য বলতে পারি। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য, তাহলে আমরা বলছি কি বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার হার বেশি হবে। নেক্সট মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে। একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট হয়। একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট। আবার উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি তাহলে দেখা যায় যে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়। উষ্ণতার পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকের মান পরিবর্তিত হয়। তাহলে এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার তোমরা বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখেই বিক্রিয়ার ক্রম বলে দিতে পারবে। যেমন হার ধ্রুবকের বিভিন্ন একক দেখলে প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, তাহলে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা দেখেও বিক্রিয়ার কিন্তু ক্রম নির্ণয় করা সম্ভব। তাহলে এগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি যে বিক্রিয়ার হার ধ্রুবকের এককের সাহায্যে বিক্রিয়ার ক্রম নির্ধারণ করা যায়। তাহলে এগুলো আমরা বলবো বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য। নেক্সট দেখো আমাদের আরেকটা একটু মনে রাখার বিষয়
যে তোমাদের অনেক সময় পরীক্ষা এরকম দিয়ে দেয় যে বিভিন্ন ক্রম বিক্রিয়ার উদাহরণ জানতে চাইতে পারে, তো সেইগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এর কিছু মানে বোঝার ব্যাপার স্যাপার নাই কিছু। ধরো তোমাকে বললো একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। তাহলে শূন্যক্রম বিক্রিয়া মানে কি, যে রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। মানে কি, তুমি বিক্রিয়ক বেশি দাও কম দাও, দেখা যাচ্ছে বিক্রিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে না, কোনো একটা প্রভাবকের উপর হয়তো নিয়ন্ত্রিত হয়। ধরো কোনো একটা বিক্রিয়া আলোর উপস্থিত হয়, তাহলে আমি আলো যদি না দিই, তাহলে আমি যতই বিক্রিয়ক দিই, বিক্রিয়া কী হবে, যেমন সালোক সংশ্লেষ, তুমি প্রচুর অক্সিজেন দিলে, প্রচুর ক্লোরোফিল পাতা নিয়ে আসলে, ক্লোরোফিল আছে সজীব ক্লোরোফিল, তা যদি সূর্যের আলো না পড়ে তাহলে কি গ্লুকোজ তৈরি হবে? নিশ্চয়ই হবে না। তার মানে বিক্রিয়াটা হার যেটা, সেটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, তার জন্য এটাকে আমরা বলছি শূন্যক্রমের বিক্রিয়া। তাহলে এরকম বিক্রিয়ার উদাহরণ জানতে চাইতে পারে, তা সেই জন্য বলছি এগুলো একটু মুখস্থ রাখতে হয়। তোমাদের বইয়েও ছক দেওয়া আছে, আমরা দু একটা উদাহরণ বলছি, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে। যেমন ধরো 2HI থেকে H2+I2 হচ্ছে, তোমার গোল্ড অনুঘটকের উপস্থিতিতে উচ্চ চাপে বিক্রিয়াটা ঘটে, উচ্চ চাপে বিক্রিয়াটা ঘটে। তাহলে এখন আমি যদি চাপ না দিই, গোল্ড অনুঘটক যদি না দিই, তাহলে বিক্রিয়াটা হবে না। তাহলে বিক্রিয়ার হার সূত্র আমরা দেখছি কি, এই চায়ের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, তার জন্য এটাকে বলবো কি, শূন্যক্রমের বিক্রিয়া। আবার ধরো তোমাকে বললাম প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও, প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ। তাহলে যেমন তোমরা একটু আগে দেখলে একটা বিক্রিয়া লিখেছিলাম 2N2O5 থেকে 4NO2+O2। তাহলে এখানে হার সূত্র দেখা যায় K ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 1, মানে N2O5 এর গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমান হয়। তাহলে এটাকেও বলবো কি, এটাকেও বলবো একটা প্রথম ক্রমের বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে N=1, এটার ক্ষেত্রে যেমন N=0। তাহলে এরকমভাবে তোমাদের বইয়ে দেখবে ছক করে দেওয়া আছে শূন্যক্রম বিক্রিয়া, অর্ধক্রম বিক্রিয়া, তারপরে তোমার প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণগুলো একটা দুটো করে মুখস্থ রেখে দিও। অনেক সময় পরীক্ষাতে এই ক্রমের বিক্রিয়া উদাহরণ দাও বলে দিয়ে দেয়। আবার জয়েন্টের পরীক্ষার সময় তখন দেখা যায় একটা বিক্রিয়া উল্লেখ করে দেয়, দিয়ে বলে বিক্রিয়াটা কত ক্রমের, সেটা আবার খুব টাফ, কারণ তুমি তো একটা জেনারেল রিয়াকশান পড়ে এসে উদাহরণ হিসেবে লিখতে পারছো না, তাহলে সমস্ত বিক্রিয়া সেক্ষেত্রে তোমাকে মুখস্থ করতে হবে। তা এখন যদি এইচএসের জন্য ভাবো তাহলে ওটার দরকার নাই, কিন্তু জয়েন্টের সহ যদি ভাবো তাহলে কিন্তু তোমাদের বইয়ে যে উদাহরণগুলো লেখা আছে সেই উদাহরণগুলো সবগুলোই কিন্তু তোমাদের আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে, যে এত ক্রমের বিক্রিয়ার এইটা উদাহরণ। জয়েন্টে কিন্তু অনেক সময় এরকম প্রশ্ন আসে, তোমাদের দেখবে প্র্যাকটিসের যে বইগুলো থাকে অনেক বই এরকম বিক্রিয়ার উদাহরণ দাও বলে দিয়ে দেয়। তো যাই হোক, আমরা এগুলো করলাম। আমরা পরবর্তীতে এই সংক্রান্ত আরও গাণিতিক সমস্যা করব, প্রবলেম করব, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব।